জনমানব শূন্য নদী, চারিদিকে কোথাও কেউ নেই, একদম নিস্তব্ধ পরিবেশ। নদীর পার থেকে ভেসে আসছে ঝিঝি পোকা আর শেয়ালের ডাক। চারিদিকে ঘুটঘুটে অন্ধকার, আকাশটা ঘন কালো মেঘে ছেয়ে আছে, আর মাঝে মাঝে বিদ্যুৎ চমকাচ্ছে। পরিবেশটা ভীষণ ভয়ঙ্কর। এমন পরিবেশের মধ্যে আমি একা নদীতে নৌকা বাইছি, তাও আবার নৌকাতে লাশ নিয়ে। এমন প্রকাণ্ড নদীর মাঝে শুধু এখন এই পানির কলকল আওয়াজ যেন আমার একমাত্র সঙ্গী, যে আমার সাথে শুরু থেকে শেষ পর্যন্ত আছে। আমি রঘু মাঝি, কুসুমপুর গ্রামের নদীর মাঝি। নদীর এপার থেকে অন্য পারে মানুষ পারাপার করাই আমার কাজ। নদীপথই একমাত্র মাধ্যম এক গ্রাম থেকে অন্য গ্রামে যাবার জন্য। তাই তো ইচ্ছা না থাকা সত্ত্বেও মাঝে মধ্যে জীবিত মানুষের পাশাপাশি মৃত মানুষও পারাপার করতে হয়। আমি এখন একটি মৃত লাশ নিয়ে যাচ্ছি বিষ্ণুপুর গ্রামে। বিষ্ণুপুর গ্রাম আমাদের গ্রাম থেকে প্রায় 2 থেকে 2.5 ঘন্টার পথ। লাশটি বিষ্ণুপুর গ্রামের বিমল মাঝির। চিকন এক চেহারার লোক, বয়স প্রায় 40 থেকে 45 বছর হবে। গত 2 দিন আগে বিমল নদীর পানিতে ডুবে মারা যায়। বিমলের লাশটি পাওয়া গিয়েছে হাসপাতালের পেছনের নদীতে। সেখানে কিছু জেলের জালে উঠে এসেছিল বিমলের লাশ। পরে বিষয়টি জানাজানি হলে হাসপাতালের এক কর্মী বিমলের লাশটিকে চিনতে পারে। পরে লোকটি আমার নৌকায় লাশটি দিয়ে বলে আমি যেন লাশটি তার বাড়িতে পৌঁছে দেই। বিমল পানিতে পড়ে মারা যাওয়া বিষয়টি একদমই অস্বাভাবিক, কারণ নদী পাড়ের মানুষ সচরাচর সবাই সাঁতার জানে। আমি নৌকা বাইছি প্রায় ঘণ্টাখানেক সময় ধরে। আমাকে আরও প্রায় 1.5 ঘন্টা খানিকের মতো নৌকা বাইতে হবে। এদিকে আকাশের অবস্থাটাও খুব একটা ভালো নয়, কখন যে কি হয় বলা যায় না। যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমার যা হয় হবে, কিন্তু আমি চিন্তা করছি লাশটির কথা। বৃষ্টি নামলে তো লাশটি ভিজে যাবে। আমি প্রায় সবসময় রাতে লাশ নিয়ে যাতায়াত করেছি, কিন্তু আজ প্রথমবার লাশের ভেলায় আমি শুধুমাত্র একা। আর পরিবেশটাও কেমন যেন গম্ভীর। সব মিলিয়ে ভিতরে কেমন যেন একটা অনুভূতি হচ্ছে। হঠাৎ দূরে জঙ্গলের পাশে অন্ধকারের মাঝে দেখি 2জন লোক দাঁড়িয়ে আছে। অন্ধকারের মধ্যে তাদের চেহারা বা লোক দুটো ছেলে না মেয়ে সেটা বোঝা যাচ্ছে না, তবে বুঝতে পারছি 2জন লোক দাঁড়িয়ে আছে। লোকগুলো আমাকে দেখে ডাকাডাকি শুরু করলো। ও মাঝি, ও দাদা, শুনছেন? এক বিপদে পড়েছি, দয়া করে একটু সাহায্য করবেন। হারিকেনের মিটমিটে আলোয় যতটুকু বুঝতে পারি 2জন নয় 3জন লোক দাঁড়িয়ে আছে। তার মধ্যে একটি নতুন বউ আর একটি বর, সাথে থাকা আর একজন লোক। তাদের কোনো আত্মীয় হবে হয়তো। লোকগুলোর ডাকাডাকিতে আন্দাজ করতেই পারছি নদী পার করিয়ে দিতে ডাকছে আমাকে। কি মশাই, কি হয়েছে? দাদা, বড় বিপদে পড়েছি, দয়া করে আপনার নৌকায় করে আমাদের একটু সামনে এগিয়ে দিবেন। লোকটির কথায় আমি বেশ চিন্তায় পড়ে গেলাম। এত রাতে এভাবে কাউকে লাশের ভেলায় নেওয়াটা কি ঠিক হবে? আর তাছাড়া আমার ভালো করেই জানা আছে নদীপথের আশেপাশে এলাকাগুলো খুব একটা সুবিধার নয়। শুনেছি এলাকায় নাকি রাতে ডাকাতি হয়, তবে আমার কাছে ডাকাতদের নেবার মতো কিছুই নেই। আবার ভাবলাম লোকগুলো যদি সত্যি বিপদে পড়ে থাকে, তাহলে তাকে সাহায্য না করে মুখ ফিরিয়ে চলে যাওয়াটা কি ঠিক হবে? বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা মাথায় ঘুরপাক খাচ্ছিল আমার। কি এত ভাবছেন দাদা? নৌকাটা দয়া করে পানি নিয়ে আসুন। আমার নৌকাতে কিন্তু লাশ আছে, আপনারা কি লাশের সাথে বসে যেতে পারবেন?
আমাদের কোনো সমস্যা নেই, আমরা লাশের সাথে যেতে পারবো, রাজি। আমি তখন নৌকাটি পরে ভিড়িয়ে ফেললাম। দেখলাম দুটো লোকের সাথে লাল টুকটুকে শাড়ি পরা নতুন বউ। বউটির গা ভরে সোনার গহনা। ডাকাতি হবে না কেন? এমন গা ভর্তি গহনা দেখলে ডাকাতের মাথাই তো নষ্ট হয়ে যাবে। লোকগুলো নতুন বউকে নিয়ে উঠে বসে পড়ল। আমি আবার নৌকাটি বাইতে লাগলাম। আপনারা এত রাতে কোথায় কোথায় থেকে আসছেন? লোকগুলো আমার প্রশ্নের কোনো উত্তর দিল না। তারা তিনজনে চুপচাপ লাশটির পাশে বসে আছে। আমিও আর বেশি কথা বললাম না, চুপচাপ নৌকা বাইতে লাগলাম। বেশ খানিকটা পথ পার করে আসার পর নদীর দুইটা মাথা পড়ল। আর এই দুই মাথার একটি দিয়ে বিষ্ণুপুর গ্রাম, আরেকটি যায় ডাকাতপুর। ডাকাতপুর নামটি রাখা হয়েছে এই কারণে এ পথে গেলে নির্ঘাত ডাকাতের কবলে পড়তেই হবে। নদীর এই পথটি বেশ জঙ্গল আর ঝোপঝাপে ভরা। দিনের বেলাতেও এ পথে মানুষ যেতে চায় না। আমি নৌকাটি নিয়ে বিষ্ণুপুর গ্রামের দিকে যেতে লাগতেই বর্ষা যে লোকটি আমাকে বলল, আগে দাদা, আমাদের নদীটির ওই পাশে নিয়ে চলুন। আমি লোকটার কথায় বেশ অবাক হলাম। 200 গ্রামের লোক জানে ওই পথে ডাকাতের বাস, আর এই লোকটি নাকি স্বেচ্ছায় ডাকাতদের কাছেই যেতে চাইছে। আপনার মাথা তো ঠিক আছে, সবাই জানে ওখানে বিপদ আছে, আর আপনি কিনা জেনে শুনেই সেই বিপদের মুখে পড়তে চাইছেন। কথা না বাড়িয়ে আমাদের নিয়ে চলুন। আমার জীবনের মূল্য আছে ভাই, আপনাদের জীবনের মূল্য না থাকতে পারে। আমি ও পথে একা যেতে পারবো না। দাদা, আমাদের একটু সামনে নিয়ে নামিয়ে দিন, আপনাকে বেশি দূর যেতে হবে না। মেয়েটির কথা শুনে আর না করে থাকতে পারলাম না। নৌকার মাথা ঘুরিয়ে ডাকাতপুর পথে যেতে লাগলাম। এই পথটি বেশ ভয়ানক। এতক্ষণ আকাশে যে মেঘ ছিল, মেঘগুলো কোথায় যেন সরে গেল। আকাশটা বেশ পরিষ্কার হয়ে গেল। নদীর উপরের শিরশিরে হাওয়া কোথায় যেন হারিয়ে গেল। পরিবেশটা একদম নিস্তব্ধ হয়ে গেল। আমার কাছে বিষয়টি মোটেও স্বাভাবিক মনে হলো না। বারবার মনে হচ্ছিল এটা কোনো ঝড়ের পূর্বাভাস নয় তো। এমন সময় কানে ভেসে এলো অদ্ভুত ধরনের এক আওয়াজ। মনে হচ্ছিল কেউ হাড় চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আওয়াজটির উৎস খুঁজতে খুঁজতে আমি বসা থেকে উঠে চারিদিকে তাকিয়ে দেখতে লাগলাম। আমার চোখ নৌকায় থাকা লোকগুলোর দিকে আটকে গেল। ভয়ে আমার ভিতরে আত্মাটা কেমন যেন উবে গেল। আমার সামনে সেই তিনজন মিলে বিমলের লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। পুরো নৌকাটি জুড়ে রক্তের বন্যা বইছিল। চোখের সামনে যেন এমন কিছু দেখবার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। আমি ভয়ে চিৎকার করে উঠি, বাঁচাও! আমার চিৎকার শুনে তারা তিনজন ভয়ঙ্কর দৃষ্টিতে আমার দিকে ফিরে তাকালো। তাদের চোখ আর গলা দিয়ে রক্ত গড়িয়ে পড়ছিল। দেখে মনে হচ্ছিল তারা বিমলের লাশটির মতো আমাকেও চিড়ে খাবে। হঠাৎ পাশে থাকা মেয়ে ভুট্টি বলে উঠল, তুই চলে যা, আমরা তোর কোনো ক্ষতি করব না। তোর ভেতরে কোনো লোভ নেই। এই বিমল আমার সব কিছু কেড়ে নিয়েছে, আমার গায়ের গহনার সাথে সাথে আমাদের প্রাণটিও। সেদিন অনেক গহনা দিয়ে আমার বিয়ে হয়। বিয়ের পর আমি, আমার স্বামী আর আমার শ্বশুর, আমরা তিনজনে বাড়ি ফিরছিলাম। অনেক রাত হয়ে গিয়েছিল সেদিন। আমরা বিমলের কাছে সাহায্য চাই।
বিমল আমাদের সাহায্য করার নাম করে আমাদের এই ডাকাতপুরের পথে নিয়ে এসে নদীর তীরে দাঁড়ানো 3 জন ডাকাতের হাতে তুলে দেয়। ডাকাতগুলো আমাদের ভয় দেখিয়ে আমার গায়ের সব গহনা ছিনিয়ে নেয়, তাতেও কোনো আফসোস হতো না। কিন্তু তারা আমার সামনে আমার স্বামী আর শ্বশুরকে মেরে ফেলে, তারপর আমার উপর চালায় নির্মম অত্যাচার। এরপরে ভোর হবার আগে আগে তারা আমাকেও চাকু দিয়ে গলা কেটে আমার মৃতদেহটা পানিতে ফেলে দেয়। এমন বিশ্বাসঘাতক লোকদের শাস্তি আরও কঠিন হওয়া উচিত। তাই তো ওকে পানিতে চুবিয়ে মেরেও শান্তি হয়নি। এখনো লাশটিও আমরা ছিন্ন বিচ্ছিন্ন করব। যা, তুই চলে যা, আর শোন, কখনো লোভ করবি না। আজ থেকে আমার গ্রীষ্মের ছুটি শুরু হয়েছে, তাই তো ছুটে চলেছি মামা বাড়ির উদ্দেশ্যে। আসলে পড়াশোনার চাপে বেশ কয়েক বছর হলো মামা বাড়িতে তেমনভাবে যাওয়া হয়নি। মামা বাড়িকে ঘিরে সেই ছোটোবেলার কতই না স্মৃতি রয়েছে, তাই ভাবলাম এবারের গ্রীষ্মের ছুটিটা মামা মামিদের সাথেই কাটাবো। তবে সবচেয়ে মজার ব্যাপার হলো আমি যে মামা বাড়িতে যাচ্ছি সে ব্যাপারে মামা মামিকে কিছুই জানাইনি। ট্রেনটি এতটাই দেরি করলো যে 10টার ট্রেন 12টায় এসে থামলো। আসলে মধ্য রাস্তায় যান্ত্রিক ত্রুটির কারণে এই দেরিটি হয়ে গেল। তবে ট্রেনে আসা সকল যাত্রী তাড়াহুড়া করে চলে গেলেও আমি এখনও স্টেশনেই দাঁড়িয়ে আছি। বাইরে বেরিয়ে দেখি কোনো গাড়ি ঘোড়া পাওয়া যায় কি না, না হলে তো পায়ে হেঁটেই মামাবাড়ির উদ্দেশ্যে যেতে হবে। ট্রেন স্টেশন থেকে বের হয়ে গাড়ি খুঁজতে লাগলাম, কিন্তু রাত অনেক বেশি হওয়ায় রাস্তায় কোনো গাড়িই ছিল না। গ্রামে রাত 12টা মানে অনেক রাত, গাড়ি ঘোড়া তো দূরের কথা, রাস্তায় কোনো মানুষের চিহ্নও নেই। এই ছোকরা, শুনছো? কোথায় যাবে তুমি? শহর থেকে আসছো বুঝি? হঠাৎ কারো গলায় আওয়াজ শুনতে পেয়ে চমকে উঠলাম। পরে বুঝতে পারলাম এটা আসলে স্টেশন মাস্টারের আওয়াজ। জি, আমি আমার মামা বাড়িতে যাব, তবে রাস্তায় কোনো গাড়ি ঘোড়াই পাচ্ছি না। এই রাইতের বেলা কোনো গাড়িই পাইবা না, তুমি বরং হাইটাই চইলা যাও। জি, সেটাই ভাবছি, আমি বরং হেঁটে হেঁটেই চলে যাই। ঠিক আছে মাস্টার মশাই, চললাম তাহলে। সাবধানে যাইও, এইদিকে আবার রাতের বেলা অনেক পেতাত্তারা এদিক সেদিক ঘোরাফেরা করে। কি যে বলেন না মাস্টার মশাই, এই যুগে এসেও কি কেউ ভূতপ্রেত বিশ্বাস করে? যাও তাহলে, যদি কোনো দিন দেখা হয়ে যায় তখনই বুঝতে পারবা। স্টেশন মাস্টারের সাথে আর কথা না বাড়িয়ে তাকে বিদায় জানিয়ে মামা বাড়ির উদ্দেশ্যে চলতে শুরু করলাম। বেশ অনেক বছর পর মামা বাড়ি যাচ্ছি, তাই এদিকের রাস্তাঘাটগুলো খুবই অপরিচিত মনে হচ্ছে। তাই চারপাশে একটা কেমন যেন নতুনত্বের ব্যাপারও রয়েছে। আজ চাঁদনি রাত, চাঁদের আলোয় চারপাশ বেশ পরিষ্কারই দেখা যাচ্ছে। তবে চাঁদনি রাতে এই গ্রামের মেঠো পথ ধরে হাঁটতে আমার বেশ ভালোই লাগছে। তবে বেশ কিছুক্ষণ হাঁটতে হাঁটতে একটি 3 রাস্তার মোড়ের সামনে এসে থামলাম। তবে কিছুতেই মনে করতে পারছি না যে মামা বাড়ির দিকে যাওয়ার সঠিক রাস্তা কোন দিকে। কোন রাস্তা দিয়ে যাব এবার কিছুই তো মনে করতে পারছি না। মনে হয় এর আগের বার দ্বিতীয় রাস্তা দিয়েই গিয়েছিলাম, এদিক দিয়েই হয়তো তাড়াতাড়ি হবে। অনেক চিন্তা ভাবনার পরেই আমি দ্বিতীয় রাস্তা দিয়েই হাঁটতে শুরু করলাম। তবে বেশ কিছুক্ষণ হাঁটার পরেও পুরো পথ জুড়ে কোনো মানুষই দেখতে পেলাম না।
এমনকি আশেপাশে কোনো বাড়িঘরের চিহ্ন পর্যন্ত নেই। যদিও এত রাতে গ্রামের রাস্তায় লোকজন না থাকাটাই স্বাভাবিক। যতই সামনে যাচ্ছি আমি যেন ততই অবাক হচ্ছি। যেন অলৌকিক কোনো সৌন্দর্যয় ভরা এই গ্রামটি। এক পাশে ধানের ক্ষেত ও অন্য পাশে বয়ে চলেছে মামাবাড়ির সেই বিখ্যাত সুরমা নদী। নদীর উপর চাঁদের আলো এসে পড়ায় চারদিকটা কেমন যেন ঝিকিমিকি করছে। তবে চারদিকে এত নির্জন যে কেমন যেন গাটা খুব ছমছম করছে। তবে যেভাবেই হোক তাড়াতাড়ি মামাবাড়িতে পৌঁছাতে পারলেই হলো। বেশ কিছুক্ষণ আগাতেই আমি লক্ষ্য করলাম আমার সামনে একটি বড় কবরস্থান। কবরস্থানটি আমার চোখে পড়তেই কেমন যেন আমার শরীরের মধ্যে কাঁটা দিয়ে উঠল। আরে এটা তো সেই কবরস্থানের রাস্তাটা। এই রাস্তার নামে কত ভয়ঙ্কর কথা শুনেছি। আমি কি তাহলে ভুল পথ ধরে এত দূর চলে এসেছি? এখন কি তাহলে আবার ফিরে যাব? না, অনেক দূর চলে এসেছি। আর এই যুগে এসেও যদি ভূতকে ভয় পেয়ে আবার এত দূর থেকে হেঁটে পিছন ফিরে যাই তাহলে শুধু কষ্ট করাই হবে। তার চেয়ে বরং একটু সাহায্য গিয়ে এই রাস্তাটুকু পার করলেই হয়। মনে সাহস জগিয়ে ধীরে ধীরে এগোতে শুরু করলাম। তবে চাঁদের পূর্ণ আলোয় সব কিছুই বেশ পরিষ্কার দেখা যাচ্ছিল। কবরস্থানটা ছিল বেশ পুরনো, তাই বিভিন্ন জায়গায় ভেঙে মুচড়ে গিয়েছে। হঠাৎ দেখতে পেলাম ভাঙ্গা একটি কবর থেকে একটি মানুষের মাথার খুলি কেমন যেন বারবার উকি দিচ্ছে, যা দেখে আমার শরীরে শির ধারা বেয়ে শীতল রক্তস্রোত বয়ে গেল। তবে আমিও যেন এ দৃশ্য দেখে না দেখার ভান করে মনে সাহস জগিয়ে এগোতে শুরু করলাম। তবে শিয়ালের ডাক ও বাঁশঝাড়ের মধ্য থেকে আসা অদ্ভুত শব্দে কেমন যেন নিজের অজান্তেই মাঝে মধ্যে কেঁপে উঠছিলাম। হঠাৎ কেমন যেন একটা শব্দ আমার কানে ভেসে আসলো। শব্দটা মোটেও স্বাভাবিক ছিল না। মনে হচ্ছে অজানা কোনো ভয়ের আশঙ্কা আমায় ঘিরে রেখেছে। ঠিক তখনই পচা মাংসের বিকট গন্ধে কেমন যেন আমার নাক অবশ হয়ে আসছিল। তখন খেয়াল করলাম কেমন যেন আমি আর সামনের দিকে এগোতে পারছি না এবং গলা ছেড়ে কথাও বের হচ্ছে না। কি আমি আর এগোতে পারছি না কেন? আর এই বিশ্রী পচা গন্ধটা তো আমাকে একদম নাজেহাল করে দিচ্ছে। তবে হঠাৎই পিছন থেকে কেমন যেন একজনের শব্দ শুনতে পেলাম। মনে সাহস জগিয়ে পিছন ফিরে তাকালাম। তবে দেখলাম একজন মানুষ লম্বা করে, তার পরনে লম্বা চাদর, মুখ স্পষ্ট দেখা যাচ্ছে না। ভাই একটু এদিকে আসেন, খুবই বিপদে পড়েছি। কি হয়েছে? এত রাতে আপনি এখানে কি করছেন? কোনো সমস্যা হয়েছে কি? হ্যাঁ ভাই, খুবই বড় বিপদে পড়েছি, এদিকে একটু আসেন। যদিও মনে একটু ভয় ভয় করছে, তবে লোকটিকে পেয়ে মনে একটু সাহস আসলো মনে হচ্ছে। তবে লোকটির সাথে আমি আবারও কবরস্থানের গেটের কাছে গেলাম। গেটের সামনে যেতেই দেখি সেখানে আরও একজন লোক দাঁড়িয়ে আছে, আর তার সারা শরীরও সাদা চাদর দিয়ে ঢাকা এবং তার সামনে একটি লাশ সাদা কাফনে মুড়িয়ে রাখা। তবে দেখে মনে হচ্ছে এটা কোনো বাচ্চার লাশ হবে হয়তো। এই বাচ্চার লাশটি দাফন করতে হবে, একটু সাহায্য করুন ভাই। ঘটনাটি দেখে আমি খুবই অবাক হলাম। আমি তো ভেবেছিলাম কোনো ভূত পেত আমার পিছু নিয়েছে, আর এখন হুট করেই দেখি এই দুই লোক বাচ্চার লাশ হাতে দাঁড়িয়ে আছে। আসলে বিষয়টি আমি কিছুই বুঝতে পারলাম না। তবে মনে সাহস জাগিয়ে আমি তাদের বললাম, লাশ দাফনের আগে স্থানীয় হুজুরের কাছে অনুমতি নিতে হয়, এভাবেই তো আর লাশ দাফন করা যায় না। যাই করার করুন, আমরা আজ রাতের মধ্যেই লাশটি দাফন করতে চাই। ঠিক আছে, আপনারা তাহলে এখানে দাঁড়িয়েই অপেক্ষা করুন। আমি জানি কবরস্থানের পাশেই হুজুরের বাড়ি আছে, আমি বরং ওনাকে ডেকে নিয়ে আসি। লোক দুটোকে দাঁড় করিয়ে রেখে
আমি হুজুরের বাড়ির দিকে যেতে লাগলাম। তবে রাতের অন্ধকারে আমার গাটা কেমন যেন বেশ ছমছম করে উঠছে। তবে এইসব দেখে আমি সত্যিই খুব অবাক হয়ে গেলাম। কিন্তু ওই দুইটি লোক যখন এত করে আমার কাছে সাহায্য চাইলো, আসলে আমি সাহায্য না করেও যেতে পারছি না। আসসালামু আলাইকুম হুজুর, আমি আপনাকে এখানে কিছু বলতে এসেছি। কবরস্থানের বাইরে দুজন লোকের সাথে আমার দেখা হয়েছে। তাদের হাতে একটি বাচ্চার লাশ। তারা চাচ্ছে আজ রাতের মধ্যেই লাশটি দাফন করতে। আপনি যদি একটু তাদের সাথে দেখা করতেন। ঠিক আছে, তুমি তাহলে তাদের সাথে গিয়ে দাঁড়াও। আমি হাতের কাজটা শেষ করে একটু পরেই আসতেছি। হুজুরের কথা শুনে মনে একটু সাহস পেলাম। আমি হাঁটতে হাঁটতে কবরস্থানের দিকে যেতে লাগলাম। তখন রাত একটু গভীর হয়ে এসেছে। চাঁদের আলোয় চারপাশ বেশ ভালোভাবেই দেখা যাচ্ছে। তবে কবরস্থানের সামনে যেতেই দেখলাম যে দুজন লোক এখানে দাঁড়িয়েছিল তারা আর এখানে নেই, এবং আশেপাশেও কোথাও দেখতে পাচ্ছি না। তাদের এমন হঠাৎ গায়েব হয়ে যাওয়া দেখে খুবই আশ্চর্য হলাম। এমনটা তো হওয়ার কথা নয়। আমি তো এইমাত্র তাদের এখানে দেখে গেলাম। তাহলে কি তারা কবরস্থানের ভিতরে চলে গিয়েছে? যাই, একটু ভিতরের দিকে এগিয়ে দেখি। বাইরে এত খোঁজাখুঁজির পরেও তাদের না দেখে ধীরে ধীরে একটু কবরস্থানের ভিতরে ঢুকলাম। কিছু দূর যাওয়ার পরেই আমার চোখের সামনে যে দৃশ্য দেখতে পেলাম তা দেখে আমার সর্ব অঙ্গে কাঁপন ধরে গেল। দূর থেকে সেই লোক দুটোর হালকা অবয়ব আমার চোখে পড়ল। তারা পিছন দিকে মুখ করে বসে আছে এবং তাদের হাতে সেই বাচ্চার কাফন মোড়ানো লাশটি। লাশের উপরের দিকের কাপড় ছিঁড়ে নেওয়া হয়েছে। তারা দুজন মিলে গভীর আগ্রহে লাশটিকে নখ দিয়ে আছড়ে ক্ষত বিক্ষত করছে। মনে হচ্ছে খুব শখ করে বাচ্চার লাশটি তারা চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এসব দৃশ্য সহ্য করা আমার পক্ষে সম্ভব হচ্ছিল না। আমার শ্বাস প্রশ্বাসের গভীর আওয়াজ পেয়ে হঠাৎ সেই জন্তুগুলো ঘুরে তাকালো আমার দিকে। সে এক অদ্ভুত ভয়ঙ্কর চেহারা। ঘাড়ের উপরের অংশ এতটাই ভয়ানক যে যেখানে চোখ, নাক, ঠোঁটের কোনো অস্তিত্বই নেই। মনে হচ্ছে তাদের ভয়ঙ্কর দৃষ্টি দিয়ে আমার দিকেই তাকিয়ে আছে। আমি কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না। তবে নিজের অজান্তেই বলে উঠলাম, কি করছেন কি আপনারা? হা হা হা, তুই বুঝছিস না আমরা কি করছি? আয়, তোর ঘাড় মোটকে খেয়ে তোকে বুঝাবো আমরা কি করছি। আয়, এবার তোর পালা। তোকে আমরা জীবিত চিড়ে চিড়ে খাবো। তোর রক্ত অনেক মিষ্টি হবে, আমি এখান থেকে গন্ধ পাচ্ছি। এসব বলে লোক দুটো বিকট শব্দ করে হাসতে লাগলো। আমার পক্ষে আর এসব সহ্য করা সম্ভব হচ্ছিল না। তাই নিঃশব্দে কেমন যেন মাটিতে লুটিয়ে পড়লাম। জ্ঞান ফিরতেই দেখি সেই হুজুর আমার পাশে দাঁড়িয়ে আছে। আমি তাকে জিজ্ঞেস করলাম, হুজুর কি হয়েছে আমার? এখানে যে দুটো লোক ছিল সে লোকগুলো কোথায়? লোকগুলো খুবই ভয়ানক ছিল। তুমি শান্ত হও। তুমি যা দেখেছো তা ভুলে যাও। এখানে যে লোকগুলোকে দেখেছো ওই লোকগুলো কোনো সাধারণ লোক ছিল না। আমি তো কিছুই বুঝতে পারছি না, আমাকে একটু খুলে বলুন। আমার খুবই ভয় করছে। তুমি আর ভয় পেও না, লোকগুলো এখন চলে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই ভোর হয়ে যাবে। ভয় পাওয়ার আর কোনো কারণ নেই। কিন্তু ওই লোকগুলো লাশটিকে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছিল। সেগুলো কারা ছিল? তারা কোনো মানুষ তো হতে পারে না। বললাম তো, তুমি আর এগুলো নিয়ে কথা বলো না। তুমি সোজা এখান থেকে বাড়ি চলে যাও। আর যেগুলো দেখেছিলে সেগুলো ছিল প্রেতাত্মা। তোমার ভাগ্য ভালো ছিল, আজ ওরা তোমার কোনো ক্ষতিই করতে পারেনি। এই কবরস্থানের রাস্তায় রাতের বেলায় আর কখনোই আসবে না। আজ তুমি তাদের শিকারে পরিণত হয়েছিলে।
আমাদের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন আপনাদের বন্ধুদের কাছে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।